তো প্রথম যেই এমসিকিউটা সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রধান উদ্দেশ্যটা কি। এই যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মেইন আসলে তার রিলিফটা কি। দেখেন যে অপরাধের শাস্তি নির্ধারণ, তো এটা হচ্ছে যে না, এটা আমাদের হবে না। দেওয়ানি অধিকার সুরক্ষায় নির্দিষ্ট প্রতিকার প্রধান, তো এটা আমাদের মনে হচ্ছে যে কিছুটা অ্যান্সার হবে। করা দায় না, আদালতের ক্ষমতা বৃদ্ধি এটাও না, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যে দেওয়ানি অধিকার সুরক্ষায় নির্দিষ্ট প্রতিকার প্রদান। কারণ নামটাই তো দেখেন যে স্পেসিফিক রিলিফ, আমি যেটা চাই সেটা যাতে পাই। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের বি। আর এর পাশাপাশি আপনি ইংরেজিটা মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের ইকুইটেবল রিলিফ, ল অব ইকুইটি থেকে এসেছে। এই দুটো শব্দ মনে রাখবেন। মাঝে মধ্যে তারা ওই ইকুইটেবল রিলিফ দিয়ে দিতে পারে, ল অব ইকুইটি দিয়ে দিতে পারে। তাহলে আপনি পড়তেছেন একটা, কিন্তু মনে রাখবেন তিন চারটা। এরপরে আসি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ৫ মোতাবেক কত প্রকারের প্রতিকার দেওয়া যাচ্ছে। এই যে প্রতিকারটা ধারা ৫ কত প্রকারে বলতেছে আমরা দিতে পারবো, যেটা আমরা সবাই জানি, মুখস্থ সবারই থাকার কথা, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারায় ৫ প্রকারের প্রতিকার আছে। আপনার দায়িত্ব ওই ৫ প্রকার একদম, এটা আপনার লিখিততেও লাগবে, ভাইভাতেও লাগবে, এমসিকিউতেও লাগবে। একটা হচ্ছে কি, আদালত উপযুক্ত সম্পত্তির দখল গ্রহণ করে উপযুক্ত ব্যক্তিকে প্রদান করে। ২ নাম্বার হচ্ছে যেই কাজ আপনি করতে বাধ্য, আপনার অব্লিগেশন আছে, বাধ্যবাধকতা আছে, আপনি করতেছেন না। যেমন চুক্তি করছেন, চুক্তি মোতাবেক কাজ করতেছেন না, আদালত কি করবে, আপনাকে ১২ থেকে ৩০-এ আমরা কি জানি চুক্তির বাস্তবায়ন ঘটাবে, আপনাকে বাধ্য করবে যে আপনি কাজটা করেন। এরপরে আপনার এক জায়গায় একটা কাজ করার না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে, আপনি ওইখান থেকে দূরে থাকবেন কিন্তু আপনি থাকতেছেন না, আদালত আপনারে ওই যে ৫২ থেকে ৫৭ কি করবে, আপনারে ইনজাংশন দিবে, আপনি আপনাকে বাধ্য করবে যে আপনি সেদিকে যাবেন না। এরপরে যেটা হচ্ছে যে আদালত আপনার কোনো প্রকার অধিকার নির্ধারণ করবে, নির্ধারণ করে সেটা ডিক্লার করবে, তবে ক্ষতিপূরণ ছাড়া। তো এটার মধ্যে আমাদের বাকিগুলা চলে আসে ৩১ থেকে নিয়ে মোটামুটি ৪৩ পর্যন্ত যে প্রতিকারগুলা, এইগুলা এটা আমাদের আয়ত্তে চলে আসে। আর সর্বশেষ হচ্ছে আদালত রিসিভার নিয়োগ করবে ৪৪। তাহলে টোটাল দেখেন যে একটা প্রশ্নের সাথে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আপনার হাতের মধ্যে চলে আসলো। কিভাবে? এই যে প্রথম যে দখল গ্রহণ, এটা ৮ থেকে আপনার ১১ পর্যন্ত সেকশনগুলা কাভার করতেছে, যেটা করার ব্যাপারে আপনি বাধ্য ১২ থেকে আপনার ৩০ কাভার করতেছে, যেটা থেকে আপনি বিরত থাকতে বাধ্য ৫২ থেকে ৫৭ ইনজাংশন কাভার করতেছে। এরপরে আদালত আপনার অধিকার নির্ধারণ করে সেটা ডিক্লেয়ার করবে, ৩১ থেকে ৪৩ কাভার করতেছে, সর্বশেষ ৪৪। তো এইভাবে যদি আপনি একটু মিলায় দেন, ইনশাল্লাহ আপনার জন্য কোনো সমস্যা হবে না, প্রশ্নটা তারা যেভাবেই করুক। এবং কি এটাও কিন্তু একটা লিখিত পরীক্ষার প্রশ্ন। যে ভাই বলছেন যে ভাই লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করি, লিখিততে কিছু নাই। লিখিততে এই যে বাজারে প্রচলিত যত বই আছে সবগুলা হচ্ছে বিক্রি করার ধান্দা, এইভাবে লিখলে আপনি পাস করতে পারবেন না। আপনি নিজের মতো করে ২-৪ লাইন লিখবেন, আর মূল সেকশন নাম্বারটা ঠিক রাখবেন, যে স্পেসিফিক রিলিফ আইনের নামটা আপনাকে শুদ্ধভাবে লিখতে হবে। যে শুধু আপনি যদি লেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন, আপনার নাম্বার কাটা যাবে। কি লিখতে হবে? সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭। টোটাল নামটা ভদ্রভাবে লিখে, তার সেকশন নাম্বার লিখে, তার ধারা ৫-এর মধ্যে ৫টা প্রতিকার যদি লিখে দিতে পারেন, আপনার ১০ মার্ক নিশ্চিত। আপনাকে ১০ পাতা লিখতে হবে না। বাজারে প্রচলিত প্রতিটা বইয়ের মধ্যেই ৩ পাতা লেখা আছে, ওটার কোনো কাজ নাই। কারণ আপনাকেও যদি আমি একটা ১০০০ খাতা কাটতে দিই, আপনি জীবনেও ১০ পাতা পড়বেন না। আপনি দেখবেন আইনের নামটা ঠিক আছে, সেকশন নাম্বার ঠিক আছে, প্রতিকার ঠিক আছে, হয়ে গেল আপনার পাস। তো এই জন্য যারাই লিখিত নিয়ে টেনশনে আছেন, লিখিত টেনশন না করে আপনি ওই আইনটা বোঝার চেষ্টা করেন যে ওইখানে আমাকে কি বলছে, আমি এটা লিখতে পারতেছি কিনা। ওটা আপনি নিজের ভাষায় লিখেন, বইয়ের ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নাই। এরপরে চলে আসি আমরা ৩ নাম্বারটাতে, কোন পরিস্থিতিতে সুনির্দিষ্ট বাস্তবায়ন স্পেসিফিক পারফরমেন্সটা দেওয়া হয়। এখানে আমাদের ৪টা অবস্থা দেওয়া আছে, এখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন অবস্থাটা যথাযথ। যখন ক্ষতিপূরণ যথেষ্ট প্রতিকার নয়, আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট প্রতিকারণ নয়, এডিকুয়েট রিলিফ না। তারপরে বলতেছে যখন ক্ষতিপূরণই পূর্ণ প্রতিকার, তার মানে এটা যদি হয় আমরা কি পাবো না, কোনো প্রতিকার পাবো না। যখন চুক্তি অবৈধ হয়, এটাতেও পাবো না। যখন চুক্তি আংশিক হয়, আমরা সবাই জানি ১২ ধারা, আমরা বারবার বলি ১২ ধারা বলে যে সম্পূর্ণ চুক্তির বাস্তবায়ন চাইতে হবে, আংশিক কোনো চুক্তি বাস্তবায়ন করা যাবে না। আর ১৩ থেকে ১৭ থাকে তার ব্যতিক্রম। তাহলে ১২ ধারা বলে যে সম্পূর্ণ চুক্তির বাস্তবায়ন চাইতে হবে,
আর 13 থেকে 17 হচ্ছে তার কিছু ব্যতিক্রম, এর বাইরে কোনো আংশিক চুক্তি বাস্তবায়ন করা যাবে না। তাহলে এটাও সঠিক অ্যান্সার না, এটাও সঠিক না, এরপরে এটাও সঠিক না, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার, যখন ক্ষতিপূরণ যথেষ্ট প্রতিকার নয়, অ্যাডিকুয়েট রিলিফ না। তো ইংরেজি শব্দটা একটু মনে রাখবেন, মাঝে মধ্যে ইংরেজিটা আপনাকে দিতে পারে যে যখন কি যে অ্যাডিকুয়েট রিলিফ না। তাহলে এই 3 নম্বরের আমাদের এটা হচ্ছে সঠিক অ্যান্সার, যে ক্ষতিপূরণ নয়। 4 নাম্বারটা আমরা দেখি যে কোন চুক্তিতে সাধারণত স্পেসিফিক পারফরমেন্স দেওয়া যায় না। এখানে 4টা অবস্থা আছে, আপনাকে স্পেসিফিক পারফরমেন্সটা চাচ্ছে। আর স্পেসিফিক পারফরমেন্স কোনটা আপনার মধ্যে আসে একটা মনে রাখবেন, 8 ধারা থেকে নিয়ে 43 পর্যন্ত যত 44 পর্যন্ত যত প্রকার প্রতিকার সবগুলো কিন্তু আমাদের স্পেসিফিক পারফরমেন্সের প্রতিকার। আর আমাদের 52 থেকে 57 হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনটা 2টা রিলিফে বিভক্ত, স্পেসিফিক রিলিফ, প্রিভেন্টিভ রিলিফ। তো এখন যেটা আমাদেরকে বলতেছে যে দেখেন কোন চুক্তি আমরা স্পেসিফিকলি বাস্তবায়ন করতে পারবো না। জমির বিক্রি চুক্তি, ব্যক্তিগত দক্ষতার চুক্তি, স্থাবর সম্পত্তির দলিল গ্যারান্টি চুক্তি। তো আমরা যদি অতটা বেশিও না পড়ি, আমরা আপনাদেরকে 24 নাম্বার সেকশনটা একটু বলেছিলাম যে কিছু ক্ষেত্রে যেখানে আপনার ব্যক্তিগত ক্যাপাবিলিটি আছে ওটা আদালত বাধ্য করতে পারে না। যেমন আজকে যদি আমার মন না চায় যে আমি আপনাদেরকে কোর্সটা করাবো না, তো আপনি আমার কাছে ক্ষতিপূরণ দাবি চাইতে পারেন আদালতে গিয়ে, কোনো আদালত আমার বাধ্য করতে পারবো না যে আমি ক্লাসটা নিব। কোনো আদালত বাধ্য করার এই ক্ষমতা নাই, কারণ ক্লাসটা নেওয়া আমার ব্যক্তিগত স্কিলের উপর নির্ভর করে। চাইলে আপনারা আমাকে বলতে পারে যে আপনি ক্ষতিপূরণ দেন, কিন্তু আদালত কখনোই আমাকে বাধ্য করতে পারবে না, যেহেতু একটা পড়াশোনা করানো আমার পার্সোনাল স্কিল, ব্যক্তিগত স্কিল। এই ব্যক্তিগত স্কিলের উপর কোনো আদালতের কোনো ক্ষমতা নেই। একজন গায়ক গান গাইবে না, আদালত বাধ্য করতে পারবে না যে সে গান গাও। একজন পেইন্টার কোনো একটা ছবি আঁকবে না, কোনো আদালত বাধ্য করতে পারবে না। তাহলে এই একটা বেসিক জিনিস মনে রাখবেন যে ব্যক্তিগত কোনো দক্ষতা, ব্যক্তিগত কোনো কাজ, এটা কোনো আদালত কোনো দিনই বাধ্য করতে পারবে না। তো তখন কি করতে পারে আমরা জানি, ওই যে 57 ধারায় সে নেগেটিভ চুক্তি বাস্তবায়নের আদেশ দিতে পারে। আমারে বলতে পারে ঠিক আছে আগামী 1 মাস আপনি কোথাও কোচিং করাবেন না, কিন্তু আমাকে এইটা বলতে পারবে না যে আপনি ক্লাসটা নিতে হবে। তাহলে এই বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যে ব্যক্তিগত দক্ষতা, পার্সোনাল স্কিল ভিত্তিক যে চুক্তি, এগুলার স্পেসিফিক পারফরমেন্স করা যায় না। এটা হচ্ছে আপনি যদি পড়েন 24-এর মধ্যে আপনি পাবো। এরপরে 5 নাম্বারটা হচ্ছে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কতটি অবস্থায় মঞ্জুর করা যায়। তো এটা সবারই পারার কথা, এটা কারণ আমরা প্রিভেন্টিভ রিলিফের ক্ষেত্রে 52 থেকে 57 পড়েছি, একদম খুবই ইজি ভাবে আপনাদেরকে বুঝাইছি, যদি আরেকবার আপনারা বুঝেন। এই 52তে বলে যে প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয় ইনজাংশনের মাধ্যমে। 53তে বলে যে ইনজাংশন 2 প্রকার। আদালতে আপনার এমসিকিউতে যদি থাকে ইনজাংশন কত প্রকার, ইনজাংশন 2 প্রকার, একটা হচ্ছে টেম্পারারি, একটা হচ্ছে পারপেচুয়াল বা পার্মানেন্ট। টেম্পারারি কাকে বলে, যেটা একটা নির্দিষ্ট সময় অথবা আদালতের পরবর্তী আদেশ পর্যন্ত অথবা মামলা চলাকালীন, এটা হচ্ছে টেম্পারারি। এ বিষয়ে এখানে কোনো কথা নেই, বাকিটা আছে সিপিসিতে। আর এখানেই বলে যে চিরস্থায়ী হচ্ছে যে একদম মামলার শেষে ডিক্রির পরে। আর 54-এ আমাদেরকে বলে যে 5টা অবস্থায় আদালত কি করতে পারে, চিরস্থায়ী ইনজাংশন মঞ্জুর করতে পারে। এখন এই মঞ্জুর করতে গিয়ে দেখা যাবে যে 55-এ আমাদেরকে এক প্রকারের ইনজাংশন নিয়ে আসে, যেটাকে বলি যে ম্যান্ডেটরি বা আদেশমূলক নিষেধাজ্ঞা। সেটা কেমন, যেমন ধরেন যে আপনার এরকম জমি আছে, পাশে আরেকজনের জমি, তো পাশের জমি হলে আপনার এই জমি থেকে মাটি কেটে এখানে পুকুর খনন করে ফেলছে। আপনি ইনজাংশনের মামলা করলেন, আদালত তারে বারণ করলো, কিন্তু কথা হচ্ছে আপনার এখানে যে খনন হয়ে গেছে এটার কি হবে। তো আদালত তখন 55-এর ক্ষমতা প্রয়োগ করে তারে বাধ্যতামূলক ইনজাংশন দেয়, আদেশমূলক ইনজাংশন দেয়, যেটা মাটিটা ভরাট করে দেওয়া হোক। এই যে আদালত একটা কাজ করতেছে, এটা 55-এ সরাসরি ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করা যায় না, সরাসরি আদেশমূলক নিষেধাজ্ঞার মামলা করা যায় না। মামলা শুধু করা যায় মাত্র চিরস্থায়ী নিষেধাজ্ঞা। আর সিপিসিতে যখন আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা পড়বো, অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে যে কোনো মূল মামলার সাথে সাপ্লিমেন্টারি একটা প্রতিকার হিসাবে অ্যাপ্লিকেশন আমরা দেই। তাহলে মূলত নিষেধাজ্ঞার মামলা একটাই, সেটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এর বাইরে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা ছাড়া আমরা সিপিসিতে আরেকটা পাইছি যে অ্যাড ইন্টেরাম ইনজাংশন, সেটাও দরখাস্তের মাধ্যমে। ম্যান্ডেটরি ইনজাংশন পৃথক কিছু করা যায় না, এটাও অ্যাপ্লিকেশন দিতে হয়, যে স্যার আপনি তো ইনজাংশনটা দিলেন, আমার জমিটা তো গর্ত করা আছে, তখন বিবাদীকে সে বাধ্য করবে, ম্যান্ডেটরি ইনজাংশন দিবে, এটা ফুলফিল করেন।
এই যে আদেশ দিল, তো ওই ম্যান্ডেটরি ইনজাংশনের নামই হচ্ছে আদেশসূচক নিষেধাজ্ঞা। আশা করি আজকের পর থেকে আপনাদের ইনজাংশন নিয়ে টেনশন হবে না যে কত প্রকার কোনটা কি। আর 56-তে বলে যে 11টা অবস্থা হইলে কি করা যাবে না, ইনজাংশন মঞ্জুর করা যাবে না। আর 57-তে বলে যে হ্যাঁ সূচক কাজ যদি করাইতে না পারে আদালত না সূচক করাবে, মানে 20 তারিখে সে গান গাইবে না, একটা অনুষ্ঠানে আদালত তারে বাধ্য করতে পারবে না, যেহেতু ব্যক্তিগত স্কিলের উপর নির্ভর করে, কিন্তু 20 তারিখে বলতে পারবে যে আপনি অন্য কোথাও কি করবেন না, গান গাইবেন না। তো এই হচ্ছে টোটাল ইনজাংশন রিলেটেড সেকশনগুলা। আর এগুলাই আপনার এমসিকিউ, এটাই ভাইবা, এটাই লিখিত। লিখিতর মধ্যে কিছুই না, আপনি 5টা মনে রাখেন আর ওই 11টা মনে রাখেন, আর ডেফিনেশনটা মনে রাখেন, জাস্ট আইনের নামটা সেকশন নাম্বারটা দিয়ে লিখেন, আপনার পাস। এই জন্য আপনার যদি ধারণা ক্লিয়ার যদি না থাকে, 1000টা বই পড়েও পাস করতে পারবেন না। তাহলে এইখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যে আমরা কি করতে পারবো, যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় সেকশন 54 এর অধীনে 5টা অবস্থায়। ওই 5টা অবস্থা একটু মনে রাখবেন। মাল্টিপ্লিসিটি অফ সুট দেওয়া আছে, আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট যদি না হয়, আর্থিক ক্ষতিপূরণ যদি না পাওয়া যায়, এটা ছাড়া যেই বিশ্বাসটা ভঙ্গ করতেছে সে যদি আপনার ট্রাস্টি থাকে, তো এরকম 5টা অবস্থা আছে। এটা একদম স্বচ্ছ ধারণা দিয়ে মনে রাখবেন। এরপরে চলে আসি আমরা 42 থেকে আমাদেরকে বলতেছে যে ধারা 42 অনুযায়ী ঘোষণামূলক ডিক্রি বা ডিক্লারেটরি ডিক্রি দেওয়া হয়। তো এই ক্ষেত্রে বলতেছে যে কিসের মধ্যে দেওয়া হয়। তো আমরা কি জানি, আইনগত চরিত্র যদি কেউ অস্বীকার করে, সম্পত্তির অধিকার যদি কেউ অস্বীকার করে, 6 বছরের মধ্যে মামলা করলে উপরের সবগুলো। তো সঠিক অ্যান্সার কিন্তু আমাদের উপরের সবগুলোই। কারণ আমরা কি জানি, লিগ্যাল ক্যারেক্টার যদি অস্বীকার করে, প্রপার্টি রাইট যদি কেউ অস্বীকার করে, তামাদি আইনের 120 অনুচ্ছেদ মোতাবেক 6 বছরের মধ্যে যদি আপনি মামলা করেন, তাহলে ডিক্লারেটরি ডিক্রি আপনার পক্ষে আসতে পারে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, উপরের সবগুলো। তো এইরকম অ্যান্সার করতে গেলে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, কারণ আপনি 2টা তো আপনার জন্য যথেষ্ট, কিন্তু 3য় নাম্বারটা ঠিক আছে কিনা এটা মাথায় রাখতে হবে। এরপরেরটা দেখি যে আমাদের দলিল সংশোধনের ধারা। তো এখানে বাংলায় না থাকে আপনার ওই যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, ইংরেজিটা একটু মনে রাখবেন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। দলিল, একটা জিনিস মনে রাখবেন, দলিল বাংলা শব্দ, ইনস্ট্রুমেন্টের বাংলা কিন্তু না। ইনস্ট্রুমেন্টের বাংলা কিন্তু দলিল না, যথাযথ কোনো বাংলাই নেই। তো বাংলা যেহেতু নাই, আমরা দলিল ব্যবহার করি। দলিলের ইংরেজি হচ্ছে ডিট। ডিট কাকে বলে, যেখানে 2জন সাক্ষী লাগে, ইনস্ট্রুমেন্টে কোনো সাক্ষী লাগে না। যেমন আপনি আমাকে একটা চেক দিলেন, চেকের মধ্যে আপনি সিগনেচার করে দিয়েছেন, তো এইটা একটা ইনস্ট্রুমেন্ট, তো এটার মধ্যে ভুল হইলেও সংশোধন করানো যাবে। ওইখানে ইনস্ট্রুমেন্টের কথা বলতেছে, দলিল তার অন্তর্ভুক্ত একটা বিষয়। তাহলে দলিলের ইংরেজি হচ্ছে ডিট, কিন্তু আমাদের যেহেতু যথাযথ বাংলা নাই, আমরা ওই ইনস্ট্রুমেন্টের বাংলাও দলিলই করি। তো যাই হোক, এই রিলেটেড আমরা ধারাটা সবারই মনে থাকার কথা। সেকশন নাম্বার 31 বলে যে আমরা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট করতে পারবো, যেই কোনো ইনস্ট্রুমেন্ট সংশোধন করতে পারবো। এখন ধরেন যে আপনার এই দলিল শব্দটা না থাকে, যদি আপনারে দিয়ে দেয় যে চুক্তি সংশোধনের ধারা কোনটা, আপনার তো 3 দিন লাগবে শুধু এখন চিন্তা করতে, যে আমি তো সারা জীবন পড়ছি দলিল সংশোধন, তাহলে চুক্তি সংশোধন আমি কোথায় করব। তাহলে এই চুক্তি সংশোধনটাও আমাদের কি আসবে, 31-এর মধ্যেই আসবে। অথবা যদি আপনারা দিয়ে দেয় যে একটা চেকের মধ্যে আপনার কি হয়েছে, চেকটা আপনি সংশোধন করাইতে চান, আদালতের মাধ্যমে চেক সংশোধন করাবেন, তো কত ধারার অধীনে যাবেন। তো চেক যেহেতু একটা ইনস্ট্রুমেন্ট, ওইটা যেহেতু আমি সংশোধন করাবো, তাহলে আমি 31 ধারার অধীনে যাব। তাহলে 31 ধারাটার মধ্যে আপনি মনে রাখবেন, এটার মধ্যে দলিল আছে, এটার মধ্যে চুক্তি আছে, মূলত জিনিসটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। আর এটার মধ্যে মূল ভিত্তি কি, মূল ভিত্তি হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে আমরা মিউচুয়াল মিস্টেক, যে উভয় পক্ষে ভুল হয়েছে, অথবা আমরা দেখাবো ফ্রড বা কারোর সাথে প্রতারণা ঘটছে। আর এই ফ্রড বা প্রতারণা বা মিউচুয়াল মিস্টেকের কারণে ওই দলিলটাতে বা ওই ইনস্ট্রুমেন্টে আমরা যেইটা দেখাইতে চাইছিলাম ওইটা দেখানো যায় নাই। আর আদালত সংশোধন করার ক্ষেত্রে মনে রাখবে যে এই সংশোধনে যাতে তৃতীয় কোনো পক্ষ, যিনি মূল্যের বিনিময়ে কোনো অধিকার অর্জন করছেন, তার যাতে অধিকার খর্ব না হয়। তাইলে 31 ধারায় যদি আপনার আসে যে আদালত এই রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট করতে কোন জিনিসটা নজরে রাখবেন, যাতে তৃতীয় পক্ষ, যিনি মূল্যের বিনিময়ে কোনো অধিকার অর্জন করছেন, তার অধিকার খর্ব করতে পারবে না আদালত, এটা স্পষ্টই বলে দেওয়া আছে। তাহলে 31 ধারা শুধু 31 ধারা না, এটা একদম কম্বাইন একটা প্যাকেজ।
তো 31 ধারার তামাদিটা আমরা কিন্তু আপনাদেরকে বলেছি কত, 96-তে যাব মিস্টেক হইলে, 95-তে যাব ফ্রড হইলে, দুইটারই সময় 3 বছর। তাহলে 31 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে চলে আসি আমরা কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে পড়ে না। মানে এখানে 4টা প্রতিকার দিয়ে বলতেছে যে এইটার মধ্যে কোনটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিকার না। তো 1 নম্বর হচ্ছে ইনজাংশন, অবশ্যই আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। 2 নম্বর হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স, এটাও আছে এটার মধ্যে। এরপরে ডিক্লারেটরি রিলিফ, এটাও আছে এটার মধ্যে। তাহলে নাই কোনটা আমাদের কম্পনসেশন। কারণ আমরা কি জানি, আমরা যখন এই যে 31 থেকে যখন আমরা 44 পড়তেছি, সেক্ষেত্রে আমরা 5 নম্বরে কিন্তু একটা জিনিস পড়ছি, আদালত একটা অধিকার নির্ধারণ করবে, নির্ধারণ করে ডিক্লেয়ার করবে উইদাউট কম্পনসেশন। তাহলে এই যে ক্ষতিপূরণ, এটা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের প্রতিকার না। তো সবাই একটা বলবেন যে ভাই প্রতিটা ধারার মধ্যেই তো দেওয়া আছে যে কম্পনসেশন দিতে পারবে। কথা হচ্ছে যে সেখানে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, সেটা কোনো প্রতিকার না। সেটা যদি আদালত মনে করে যে একটা চুক্তি যে আমি বাতিল করলাম, ওর ক্ষতি হইলো, তাইলে দিবে, নর্মালি তো দেওয়ার কথা না। তো এই জন্য কম্পনসেশন বা ক্ষতিপূরণটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনো প্রতিকার না। আর ইনজাংশন, স্পেসিফিক পারফরমেন্স, ডিক্লারেটরি রিলিফ, এই তিনোটাই কিন্তু প্রতিকার। এরপরে আসেন আদেশমূলক নিষেধাজ্ঞা, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। সেকশন নাম্বার আমাদের 55 বা ম্যান্ডেটরি ইনজাংশন কত ধারায় আছে। তো এটা সঠিক অ্যান্সার হবে 55। আশা করি ইনজাংশনটা আজকের পর থেকে আপনাদের আর ভুল হওয়ার কথা না, যে ইনজাংশন আমাদের 2 প্রকার, একটা হচ্ছে টেম্পারারি, একটা হচ্ছে পারপেচুয়াল। পারপেচুয়ালের ক্ষেত্রে আমরা দেখব 5 জায়গায় মঞ্জুর হবে, 11 জায়গায় রিজেক্ট হবে। আর এই যে যেখানে মঞ্জুর করলো, মঞ্জুর করতে গিয়ে আদালত যখন ওইটা ইনফোর্সে নিয়ে আসবে, সেটার ক্ষেত্রে যদি আদালতকে কিছু কাজ করাইতে হয়, আর যেটা উনি করাইতে পারবেন জাজমেন্ট ডেটারকে দিয়ে, তখন 55 ব্যবহার করবে, উনি ম্যান্ডেটরি ইনজাংশন দিবে, যাকে আমরা বলতেছি যে আদেশসূচক নিষেধাজ্ঞা। এরপরে আসি সর্বশেষ আমাদের 10 নাম্বারটা, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 9 বিষয় অসত্য কোনটি। এখানে আগে প্রশ্নটা 3 বার পড়বেন, এরকম যদি সত্য অসত্য থাকে, যে প্রশ্নটাতে কি জানতে চাইছে। এখানে বলতেছে যে কোনটা মিথ্যা, কোনটা অসত্য, সত্য না। 1 নম্বরে বলতেছে যে 9 ধারায় মালিকের বিরুদ্ধে মামলা করা যায়, তো এটা সঠিক, আমরা জানি 9 ধারায় মূল মালিকের বিরুদ্ধে মামলা করা যায়, তাহলে এটা অ্যান্সার হবে না। সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, এটাও সঠিক, সরকার বেদখল করলে 9 ধারা মামলা করা যায় না। 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে, এটাও সঠিক, তাইলে এটা অ্যান্সার হবে না। মানে এই তিনোটাই হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে মূল উপাদান, যে মূল মালিকের বিরুদ্ধে করা যায়, সরকারের বিরুদ্ধে করা যায় না, 6 মাসে করতে হবে, তামাদি আইনে 3 অনুচ্ছেদ বলে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার দিতে গেলে আপনার আরো 2 মিনিট যাবে তখন, কারণ আপনি জানেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে তো আপিল করা যায় না, রিভিউ করা যায় না, আমরা করতে পারি রিভিশন। এখন যদি আপনি শুধু সামনে রিভিশনটা দেখে দাগ দিতে যান, তখন যেটা হচ্ছে যে রিভিশন দায়ের করতে হয় জেলা জজের কাছে। আমরা কি জানি, আমরা 115 ধারায় পড়েছি যে যেই ডিক্রি আপিলযোগ্য না, ওই ডিক্রির বিরুদ্ধে ডিভিশন সরাসরি হাইকোর্টে দায়ের করতে হয়। তাইলে অসত্য কোথায় হইল? অসত্য হইল এই ডি নাম্বারটা। আর এখানে যদি দেওয়া হইতো যে ডিভিশন দায়ের করতে হয় হাইকোর্টে, তাইলে কিন্তু এটাও সঠিক হয়ে যাইতো। তো এই জন্য জাস্ট যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে, আপনি অবশ্যই পাস করবেন, টেনশনের কোনো কারণ নাই, এত জটিল কিছু দেওয়া নাই। আশা করি যে আজকের এই 20 মার্ক আপনার, 20 মার্ক না, 20টা এমসিকিউ না, এটা 100টা এমসিকিউ আপনাদের হইছে। আর যখনই আপনি যে কোনো এমসিকিউ সমাধান করবেন, একটু চিন্তা করবেন যে এইটার সাথে আর কি কি আসতে পারে, তখন দেখবেন যে আপনার কাছে ইজি মনে হবে।